বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা যুবদল আয়োজিত এই তাৎক্ষণিক মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন যুবদল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বগুড়ার আনাচে কানাচে হেঁটে বেরিয়েছেন। তারপরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বগুড়ায় তার জীবনের অনেক অংশ ব্যয় করেছেন, অতিবাহিত করেছেন। আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের জন্মভূমি হচ্ছে বগুড়া। গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্নকে জাগ্রত রাখতে পেরেছিলেন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপন করতে চাই, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর ও নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সেই বগুড়া আমাদের কাছেও অনেক প্রিয়। আপনাদের যেমন জন্মভূমি, আমাদের কাছে আমাদের রাজনৈতিক তীর্থভূমি। আজকে আপনাদের সাথে সামনে এসে কথা বলার সুযোগ পেয়ে আমি ধন্য মনে করছি, কারণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এত চড়াই উতরাই, এত সংকটের মধ্যেও বিএনপিকে অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। বিএনপির ওয়ার্ড থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত কোনো বিভক্তি তৈরি হয়নি। তিনি দেশে নাই, শুধু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছেন, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি আন্দোলন চলাকালীন একটি কথা বলতেন যে আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। আমি এই জন্য আন্দোলন করি না, আমি আন্দোলন করি আপনারা যাতে আপনাদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারেন। বন্ধুরা আমার, 5ই আগস্টের পরে তিনি আরেকটি বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে বিজয়ে বিজয়ীরা পরাজিতদের জানমালের নিরাপত্তা দিতে পারে না, সেই বিজয় টেকসই হয় না। আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে যদি বিদায় নেয় কিংবা তাদের যদি পতন হয়, তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ আর মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, বিএনপির হাতে আওয়ামী লীগের একজন নেতাকর্মী মারা পড়েনি। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে, আওয়ামী লীগের পতনের প্রথম মুহূর্ত থেকে তিনি কঠোর হাতে দমন করেছেন যে কোনো বিশৃঙ্খলাকে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন যাতে দেশে কোনো অরাজকতা না হয়, বিশৃঙ্খলা না হয়, এবং আপনারা তা মেনেও চলেছেন। কিন্তু একটি বিষয় আশঙ্কাজনক, গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে কিন্তু আমরা খুব বেশি নেতাকর্মীর সাথে পাইনি। 5 তারিখের আগের চিত্র আর 5 তারিখের পরের চিত্র কিন্তু এক নয়। যে ইউনিটে 5 তারিখের আগে 50 জনের মিছিল হয়েছে, 5 তারিখের পরে রাতারাতি ওখানে 500 জনের মিছিল হচ্ছে। মিছিল বড় হলে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি হচ্ছে অন্য জায়গায়। এই মিছিলে যাতে চিহ্নিত কোনো আওয়ামী লীগ আর চাঁদাবাজ, ঠকবাজ, প্রতারক, দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে, তার দিকে খেয়াল রাখতে হবে। ওই আওয়ামী লীগের যারা অত্যাচারী ছিল, যারা চাঁদাবাজ ছিল, দুর্বৃত্ত ছিল, তাদেরকে সাথে এনে আমাদের মিছিলের পরিসর বৃদ্ধি করার কোনো দরকার নাই। আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান এই বিষয়টি শুরু থেকেই বলেছেন। তিনি আরেকটি কথা বলেছেন, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোন অন্যায় কাজে আমরা যাতে জড়িত না হই, তার জন্য তিনি শুরু থেকেই আমাদেরকে সতর্কবার্তা দিয়েছেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে
আমাদের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে অসন্তুষ্ট না হয়। কারণ আওয়ামী লীগের মতো বিএনপি পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বিএনপি মনে করে ক্ষমতায় আসার একমাত্র পথ হচ্ছে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্যই জনাব তারেক রহমান 16 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। অর্থাৎ একজন ভোটারের উপরে আপনার আমার কিন্তু কোনো রকমের ইনফ্লুয়েন্স থাকবে না। ওই ভোটারের মন যদি আপনি জয় করতে পারেন, সেই ভোটারের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে আপনাকে ক্ষমতায় আসতে হবে। জনাব তারেক রহমান আমাদের সাথে যখন কথা বলেন, অনেক ছোট ছোট বিষয় তিনি অ্যাড্রেস করেন। যেমন আমরা একটি বহুতল ভবনের সামনে লিফটের সামনে যখন যাই, আগে থেকে দেখি ওখানে লাইন দাঁড়িয়ে আছে লিফটে উঠার জন্য। কিন্তু আমি যদি লাইন ভেঙে লিফটে উঠে যাই, আপনার ক্ষমতা আছে, আপনি নেতা, আপনি উঠতে পারেন হয়তোবা, কিন্তু যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু জিজ্ঞেস করবে যে উনি কে। যখন পাশ থেকে একজন বলবে উনি যুবদলের নেতা, তখন ওই লাইনে দাঁড়ানো মানুষগুলো যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে তারা কি এটা ভালোভাবে নিবে? তারা কিন্তু অসন্তুষ্ট হবে। সব জায়গায় আপনি নেতা এটা প্রকাশ করার দরকার নাই। আপনি সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে চলতে হবে। কারণ রাস্তাঘাট, অফিস আদালত এটা আপনারা আমার বাসার কোনো ড্রয়িং রুম নয়। আমরা অনেক জেলায় যখন যাই, তারা আমাদের গাড়ির সামনে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করে, রিক্সাকে ধাক্কা দেয়, অটোকে ধাক্কা দেয়, যেটা দেওয়া যাবে না। অন্য সাধারণ একজন মানুষ যেভাবে রাস্তায় পথ চলে, আমাদেরকে ওইভাবেই পথ চলতে হবে। আমরা অনেক সময় হসপিটালে যাই, আপনি যেহেতু নেতা, সে তো আপনার সাথে 50 জন 100 জন হসপিটালে ঢুকে যাচ্ছে। খেয়াল রাখতে হবে, আপনি একজন রুগী দেখতে যাচ্ছেন, কিন্তু ওখানে কিন্তু রুগীর সংখ্যা একজন নয়, ওই হসপিটালে আরো শত শত রুগী রয়েছে। আপনার সাথে যদি 50 জন 100 জন ওই হসপিটালে ঢুকে যায়, তাহলে অন্যান্য রুগীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার আমার থেকে কোনো না কোনো জীবাণু ওখানে ছড়িয়ে পড়তে পারে, রুগীরা আরো বেশি অসুস্থ হতে পারে, কিংবা আপনি তার বিরক্তির কারণ হতে পারেন। এই জন্য বিষয়টা খুব ছোট মনে হয়, কিন্তু ছোট নয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি ব্যাংকে গেছেন, ঈদের আগে দেখবেন যে অনেক লম্বা লাইন থাকে ক্যাশ কাউন্টারের সামনে। আপনি লাইন ভেঙে আপনি সরাসরি কাউন্টারে চলে গেলেন, আপনি যেতে পারেন, আপনি মনে করেন যে আপনার ক্ষমতা আছে, যাওয়া যাবে না। লাইনে দাঁড়ানো মানুষগুলো অসন্তুষ্ট হবে। আমি যদি তাদেরকে প্রতিনিয়ত অসন্তুষ্ট করি, তাহলে তারা আপাতত প্রতিবাদ করার সুযোগ তাদের হয়তো নাই। প্রতিবাদ করার সুযোগ কিন্তু একদিন আছে। নীরবে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তারা কিন্তু আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। অতএব কাজগুলো খুব ছোট মনে হয়, যে ছোট ছোট কাজ, তাতে কি যায় আসে? সাধারণ মানুষের খুশি হওয়ার কারণগুলো কিন্তু খুব ছোট, আবার অখুশি হওয়ার, অসন্তুষ্ট হওয়ার কারণগুলিও কিন্তু খুব ছোট। আমরা গণসংযোগ করব বিভিন্ন সময়ে, রাজনৈতিক কারণে আগামী নির্বাচনের জন্য গণসংযোগ করার সময় খেয়াল রাখতে হবে, রাস্তার দুই পাশে সাধারণ গৃহস্থ, তার হয়তো বাসা থেকে একটি পাকা পেঁপে নিয়ে আসছে বিক্রি করার জন্য, কিংবা শাকের আটি নিয়ে আসছে বিক্রি করার জন্য। আপনি যদি 100-200 জন নিয়ে গণসংযোগ করেন, আপনার আমার হুড়ুহুড়িতে তার ওই শাকের আটির উপরে কেউ না কেউ দেখেছে, সেখানে কেউ হয়তো কারো পায়ের চাপে ওই শাকের আটি নষ্ট হয়ে গেল, কিংবা পেঁপেটা নষ্ট হয়ে গেল, কিংবা ডিম নিয়ে বসে আছে, ডিম ভেঙে গেল, কিংবা কেউ একজন শশা বিক্রি করছে, একটি টেবিলে শশা সাজিয়ে শশা বিক্রি করছে, আপনার গায়ের সাথে ধাক্কা লেগে শশার টেবিল উল্টে পড়লো, তার ওই দিনের রোজগার শেষ হয়ে গেল, রোজগার সে করতে পারলো না। অথচ তার বাসায় তার স্ত্রী সন্তান অপেক্ষা করছে যে শশা বিক্রি করার টাকা দিয়ে সে চাল কিনবে, ডাল কিনবে, কিংবা তার বাবা মা অসুস্থ, তাদের জন্য ওষুধ কিনে ঘরে ফিরবে। কিন্তু সেদিন তার স্ত্রী সন্তানরা কিন্তু অভুক্ত থাকলো আপনার আমার কারণে। আপনার আমার মনে হতে পারে এটা আর কি সমস্যা, কি অপরাধ, তার পরিবার অভুক্ত, এটা অপরাধ না? আপনার আমার যেমন পরিবার রয়েছে, তারও পরিবার রয়েছে। আপনি হয়তো একটু ফ্যাক্টরির মালিক, কিংবা কেউ ইন্ডাস্ট্রির মালিক, আপনার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি আপনার কাছে যত গুরুত্বপূর্ণ, ওই শশা বিক্রেতার এই যে 3 ফিট বাই 2 ফিটের যে টেবিল, ও টেবিল হচ্ছে তার ব্যবসায়িক কেন্দ্র, ওটাই তার ফ্যাক্টরি, ওটাই তার ইন্ডাস্ট্রি, ওটাই তার রোজগারের জায়গা। অতএব প্রতিনিয়ত পথ চলতে সাবধানে চলতে হবে। আমি তো 2-1টি উদাহরণ বললাম, এরকম আরো অনেক উদাহরণ দেওয়ার মতো আছে। আমি রাস্তায় যদি সাধারণ মানুষের মতো চলতে পারি, তাহলে আপনি দেখবেন কত ছোট ছোট কারণে আমরা তাদেরকে আশাহত করি, আবার কত ছোট কারণে দেখবেন তাকে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন। এটাকে বিবেচনায় নিতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি প্রকৃত অর্থেই চান এদেশের মানুষের সেবা করতে, প্রকৃত অর্থেই চান এদেশের কোনো মানুষ
যাতে আমাদের কারণে অসন্তুষ্ট না হয়, কষ্ট না পায়। প্রকৃত অর্থেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন অক্ষুণ্ণ রাখার জন্য। তিনি চাচ্ছেন বাংলাদেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। একটি পার্লামেন্ট ছিল গত 16 বছর, যার কোনো কার্যকারিতা ছিল না, কিন্তু তিনি চাচ্ছেন মানুষের ভোটে নির্বাচিত হয়ে যাতে পার্লামেন্টে এমপিরা গিয়ে বসতে পারে এবং পার্লামেন্ট যাতে কার্যকরী হয়। গত 16 বছর একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা ছিল না, তারা ছিল ছোট জগন্নাথ। কিন্তু তারেক রহমান চান বাংলাদেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন হোক, যাতে নির্বিঘ্নে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারে। বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আমি প্রায়ই বলি, আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। তিনি চান আগামী দিনে বাংলাদেশে যাতে মানুষ ন্যায় বিচার পায়, আদালত যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু আপনি আমি র্যাব পুলিশের ভয়ে ঘরে ঘুমাতে পারিনি। র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। তারেক রহমান চান বাংলাদেশের মানুষ যাতে যে অন্যায় না করে সে যাতে ঘরে ঘুমাতে পারে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যাতে বাংলাদেশে আবার নিশ্চিত হয়, এর জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন। একবার চিন্তা করে দেখেন, তারেক রহমান সাহেব যদি মাঝখানে রণে ভঙ্গ দিতেন, যদি রাজনীতি না করতেন, তাহলে কি হতে পারতো বাংলাদেশে? বাংলাদেশের যে ফেসিবাদের পতন হয়েছে 5 তারিখে, এই ফেসিবাদের পতন নাও হতে পারত। কারণ ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন জিয়ে রেখেছিলেন জনাব তারেক রহমান। 5ই আগস্ট এক মাসের আন্দোলনের ফলাফল নয়, এটা হচ্ছে ধারাবাহিকভাবে 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের ফলাফল। বন্ধুরা আমার, আমরা যারা বিএনপির কর্মী, আমরা এখানে যারা রয়েছি, প্রত্যেকেই দায়িত্বশীল একজন কর্মী। এই জন্য দায়িত্বশীল মনে করি, কারণ 16 বছর আপনাদের মতো অনেক যুবক, অনেক কিশোর, অনেক ছাত্র আপনাদের সাথে কিন্তু আন্দোলনে থাকেনি। তারা নিরাপদ দূরত্বে অবস্থান করেছে। আপনারা ক্লাসরুমে যেতে পারেননি, তারা কিন্তু ঠিকমতো লেখাপড়া করতে পেরেছে। আপনি ঘরে ঘুমাতে পারেননি, তারা কিন্তু বন্ধু বান্ধবকে নিয়ে প্লেজার ট্যুরে গিয়েছে। অনেকে বিদেশে গিয়ে নিরাপদ দূরত্বে পড়াশোনা করেছে। আপনি ওই মুহূর্তে ফেসিবাদের মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যু ঝুঁকিকে উপেক্ষা করে বলেছেন, তুমি স্বৈরাচার এবং তোমার পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না। এজন্য আপনি সাহসী সৈনিক, এজন্য আপনি দায়িত্বশীল কর্মী। কিন্তু আমরা যদি এখন দায়িত্বশীল আচরণ না করি, চাঁদাবাজিতে যদি জড়িয়ে পড়ি, যদি মনে করি পাশের বাজারে একটি দোকান ফাঁকা পড়ে আছে, গত 16 বছর আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী দখল করে রেখেছিল, 5 তারিখের পরে সে পালিয়ে গেছে, এই সুযোগে আমি কেন দোকানের দায়িত্ব গ্রহণ করছি না? দোকানের দখলটা আমি নিয়ে নেই। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এই 16 বছর আগে এই দোকানের একজন প্রকৃত মালিক ছিল, যাকে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসী ওই দোকান দখল করেছিল। আপনার দায়িত্ব হচ্ছে ওই দোকানের প্রকৃত মালিককে খুঁজে এনে দোকানের দায়িত্বভার তার হাতে ফিরে দেওয়া। আল্লাহর অশেষ রহমত, 5 তারিখে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। 5 তারিখে পতন না হয় এটা আরো দীর্ঘায়িত হতে পারতো, তাহলে আমরা কি করতাম? দীর্ঘায়িত কি পৃথিবীতে হয় না আরো স্বৈরাচাররা? সর্বশেষ 24 সালে সিরিয়ার বাশার আল আসাদ, তার বাবা শাসন করেছে 71 সাল থেকে 2000 সালে তার বাবার মৃত্যুর পরে সে শাসন শুরু করেছে। টোটাল 53 বছর পর্যন্ত তারা স্বৈর শাসন চলমান রেখেছিল। মানে কি 53 বছর পর ওই দেশের মানুষ স্বৈরাচারের জাতাকল থেকে মুক্তি পেয়েছে। লিবিয়ার গাদ্দাফি 42 বছর শাসন করেছিল। ইরানের রেজা শাহ 38 বছর শাসন করেছিল। জিম্বাবুয়ের মুগাবে 37 বছর শাসন করেছিল। কঙ্গোর মবুতু কত 36 বছর শাসন করেছিল। এরকম চাইলে বাংলাদেশে আল্লাহ দয়া না করলে আরো দীর্ঘায়িত হতে পারতো। হোসনি মুবারক 30 বছর শাসন করেছে। এরকম আরো অনেক আছে। রোমানিয়ার চাউশেস্কু 22 বছর শাসন করেছে। ঠিক আছে। আলজেরিয়ার আবদেল আজিজ বুতাক্লেফা 20 বছর শাসন করেছে। মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছে, আমরা চেষ্টা করেছি, ওই চেষ্টার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের দয়া করেছেন যে আওয়ামী ফেসিবাদের পতন হয়েছে। আর না হলে তিনি দয়া না করলে এটা আরো দীর্ঘায়িত হতে পারত। আমি এই কথা এজন্য বললাম, বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু আমি অনেক জায়গার লক্ষ্য করলাম, এটা আমার অবজারভেশন, যে নেতাকর্মী অধৈর্য হয়ে গেছে। বিএনপি কবে ক্ষমতায় আসবে ওই পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য তাদের অনেকের নাই মনে হলো।
তারা বিভিন্ন অন্যায় কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমরা তাদের শোকজ করছি, কোথাও বহিষ্কার করছি, কোথাও কমিটি বিলুপ্ত করছি, কোথাও তাদের বিরুদ্ধে মামলা করছি। কিন্তু আচ্ছা, আদানে পরে বলি একটু, আমি শেষ করে দিচ্ছি। বহিষ্কার করা দরকার হতো না, কিন্তু আমাদের প্রতিদিন যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং আমি সাধারণ সম্পাদক, আমরা তার কমিটিকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারপরেও তারা কথা না শোনার কারণে, যেখানে তারা অবাধ্য হচ্ছে, বিভিন্ন অন্যায় কাজে সংযুক্ত হচ্ছে, আমরা তাদেরকে শাস্তি দিতে বাধ্য হচ্ছি। কারণ আপনার আমার কারণে বিএনপি জনপ্রিয়তা যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আপনার আমার দরকার নাই। কারণ বিএনপি না থাকলে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের জাতাকল থেকে এত তাড়াতাড়ি মুক্তি পেত বলে আমি মনে করি না। বিএনপির জন্ম এই জন্য হয়নি যে পাশের বাজারের সে দোকান আমি দখল করব। বিএনপির জন্ম এই জন্যই হয়নি যে আমি চাঁদাবাজি করব। আপনার আন্দোলন করে শেখ হাসিনা প্রথমে এই জন্য ঘটাননি যে আপনি গিয়ে টেন্ডারবাজি করবেন। আমি লক্ষ্মীপুরে গিয়েছিলাম, একজন যুবদলের নেতা বলতেছে যে ভাই, হাত দেখিয়ে, কাটা হাত দেখিয়ে বলতেছে আমার এই হাত যে কেটে নিয়েছে, সে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, আমি তাকে কিছু করতে পারি না, প্রতিশোধ দিতে পারি না। অর্থাৎ এই যে হাত কাটা নিয়ে সে ধৈর্য ধারণ করছে, যে হাত কেটে নিয়েছে তার উপরে সে ঝাঁপিয়ে পড়ছে না। কি জন্য? যাতে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপির কোন রকমের অপরাধ কেউ প্রচার করতে না পারে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেকে অধৈর্য হয়ে যাচ্ছি, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, যে স্বপ্ন নিয়ে জনাব তারেক রহমান লাগাতার ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন গত 16 বছর, সেই স্বপ্নটা আমরা এখন বাস্তবায়িত করতে পারিনি। মানুষের ভোটাধিকার কি মানুষ ফিরে পেয়েছে? পায়নি। এখন পর্যন্ত বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। তো আমাদেরকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হবে তো অপেক্ষা করতে হবে। নির্বাচন হওয়ার পরে কি করব? আমরা অন্য কাজে জড়িয়ে পড়বো? কোনো সুযোগ নেই। বাংলাদেশের বিএনপির রাজনৈতিক গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছি। আপনারা খেয়াল করবেন, আমরা আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিংবা আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন, যখন কোথাও আপনি তুলে যেতেন অধীনস্থ কোনো ইউনিটে, তখন মোটরসাইকেলে বিশাল বহর আপনাদের রিসিভ করতো না? আমরা কোথাও যাওয়ার আগে বলে দিই, ভাই আমাদেরকে কোনো মোটরসাইকেল রিসিভ করতে পারবেন, আমরা আগে বলে দিই। একটি মোটরসাইকেল আমরা অ্যালাউ করি না। অর্থাৎ রাজনীতিতে মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কাজ আপনি ভবিষ্যতে করতে পারবেন না। আপনি অনেকে মনে করতে পারে বিএনপি ক্ষমতা আসার পরে আমি অন্য কাজগুলো করবো, তখন আরো বেশি করতে পারবেন না। এখন তো পুলিশ আমাদের কথা শুনে না, আমরা শুধু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। তখন সাংগঠনিক ব্যবস্থা হবে, প্রশাসনও আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এই জন্য কারো যদি কোনো প্ল্যান থেকে থাকে যে বিএনপি ক্ষমতা আসার, এখন না পারি, বিএনপি ক্ষমতা আসার পরে আমি এই করবো, এই দখল করবো, চাঁদাবাজি করবো, এই অন্য কাজগুলো আমি করতে পারবেন না। তার জন্য সবচেয়ে ভালো হয় রাজনীতি থেকে সরে যাওয়া। আমরা কথায় কথায় বলি দেশের জন্য রাজনীতি করতে চাই, দেশ সেবা করতে চাই, মানুষের সেবা করতে চাই, কিন্তু মনে মনে অন্য প্ল্যান, সেটা হবে না। আপনি এত মৃত্যু ঝুঁকি নিয়ে গত 16 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যে মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি নিজে সম্পৃক্ত হয়েছিলেন, হঠাৎ করে আপনি ওখান থেকে যদি সরে যান, তাহলে রাজনীতি থেকে সরে যাওয়াটাই অনেক ভালো। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে 24টি ইউনিট রয়েছে। এই 24টি ইউনিট জেলা ইউনিট এবং জেলা ইউনিটের অধীনস্থ 24টি ইউনিট আপনাদের উপর নির্ভর করে এই বগুড়া জেলায় যুবদলের কর্মকাণ্ড ভবিষ্যতে কেমন হবে। যুবদল কি আরো শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? যুবদল কি আরো জনপ্রিয় হবে নাকি অজনপ্রিয় হবে? যুবদল কি চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে যাবে? আমরা কোনো চাঁদাবাজকে, দখলদারকে, দুর্বৃত্তকে জায়গা দিব না ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন এবং আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে পরিশেষে অনুরোধ করব, আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপি পরিবারের প্রতিটি নেতা কর্মীকে অনেক ভালোবাসেন। আপনারা লক্ষ্য করেছেন গত 16 বছর কোন নেতা কর্মী যদি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছে, তার চিকিৎসার জন্য, তাকে সুস্থ করার জন্য সেই 1000 মাইল দূরে থেকেও এখানে প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলতেন, তার ভর্তির ব্যবস্থা করতেন, তার অপারেশনের ব্যবস্থা করেছেন না? কোন নেতা কর্মী মারা গেলে তার পরিবারের খোঁজ নিয়েছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন সময়। অর্থাৎ প্রতিটি নেতা কর্মীকে তিনি ভালোবাসেন। সেই তিনি যদি আপনারা কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হন, সেটা তিনি বরদাস্ত করবেন না। কারণ আপনার আমার চেয়েও বিএনপি বাংলাদেশের মানুষের জন্য অপরিহার্য একটি দল। আপনি আমি দলের জন্য অপরিহার্য নাও হতে পারি, কিন্তু বিএনপি না থাকলে বাংলাদেশের রাজনৈতিক চেহারা কেমন হতে পারে একবার কল্পনা করে দেখেন আপনি। অতএব আমরা
ভবিষ্যতে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপিকে আরো জনপ্রিয় করব এবং একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো এবং প্রকৃত অর্থেই আমাদের নেতা জনাব তারেক রহমান দেশ সেবা করতে চান, মানুষের কাছে রাষ্ট্রের সেবা পৌঁছে দিতে চান। এই জন্য তিনি 31 দফার কর্মসূচি হাতে নিয়েছেন। 31 দফা আমরা প্রত্যেকে ভালোভাবে পড়ব এবং মানুষের কাছে বিএনপির ন্যারেটিভ তুলে ধরবো যে বিএনপি ক্ষমতায় গেলে কি করতে চায়। বিএনপির মতো একটি বিশাল দল যা আজকে মহিম হয়ে পরিণত হয়েছে, সে দল মানুষকে কিভাবে সেবা দিতে চায় এবং কিভাবে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়, সেই কথাগুলো 31 দফার মধ্যে কিন্তু রয়েছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে এই বর্তমান যে সরকার, মধ্যবর্তী সরকার রয়েছে, এই সরকার একটি নির্বাচন দিবে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার সরকারকে নির্বাচিত করবে। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলতে চাই, অসংখ্য সন্তান হারা মা তার মাতৃকুলের শূন্যতাকে ধারণ করে অপেক্ষা করেছিলেন সুসময়ের জন্য। অসংখ্য পিতৃহারা বাবা পৃথিবীর সবচাইতে ভারী বোঝা পুত্রের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে গিয়ে সমাহিত করেছেন আর অপেক্ষা করেছেন একটি ভালো সময়ের জন্য। অসংখ্য স্বামীহারা বধূ যাদের বৈধব্যকে চিরদিনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে বলেছিলেন আমি আমার স্বামী হত্যার বিচার চাই, তারা অপেক্ষা করেছেন একটি সুসময়ের জন্য। অসংখ্য ভাইহারা বোনের হাহাকার অপেক্ষা করেছিল শুধু একটি সুসময়ের জন্য। সেই সুসময়ের জন্য আপনি আমি কাজ করব। আপনি আমি যদি কাজ না করি এবং বিএনপি জনপ্রিয়তাকে যদি আমরা আরো বৃদ্ধি না করি, তাহলে আগামী দিনে ভোট যুদ্ধে কি হবে আমরা জানি না। মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এর জন্য আমাদের এখনো বিশ্রাম নেওয়ার সময় আসেনি। আমরা লাগাতার কাজ করে যাব। আমরা আপাতত স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো আসতে পারিনি। এই জন্য আমাদের আগের চেয়ে কাজের পরিমাণ এবং দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। কারণ বিএনপি ছাড়া বাংলাদেশের অন্যান্য দলের মধ্যে একটু ঐক্য হয়েছে বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য। কারণ এখন যদি একটি স্বাভাবিক পরিবেশে স্বচ্ছ একটি নির্বাচন হয়, তাহলে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, এটা সবাই জানে, বিএনপির শত্রুরাও জানে। আপনার শত্রু যদি জানে সামনে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে, আপনার শত্রু কি চাইবে যে আপনি সফল হন? এগুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। আরেকটি কথা হচ্ছে, আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে। কোথায়? সোশ্যাল মিডিয়ায়। এখানে আমার দ্বারা প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় আইডি রয়েছে, আছে না? সোশ্যাল মিডিয়া কেন, ফেসবুক কেন ইউজ করেন? শুধু ছবি আপলোড দেওয়ার জন্য? আমরা একটি রেস্টুরেন্টে যাই, খাবারের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছি। এই জন্য ফেসবুকে যারা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করে, ওটাকে রিফিউট করতে হবে, অর্থাৎ ওটাকে খণ্ডন করতে হবে, যুক্তি নির্ভর পোস্ট দিতে হবে ফেসবুকে। আমাদের নেতা জনাব তারেক রহমান হচ্ছে জনপ্রিয় কোনো নেতা বাংলাদেশে কি আছে? নাই। কিন্তু তারেক রহমান সাহেব ফেসবুকে যদি কোনো পোস্ট দেন, আপনি কি শেয়ার করেন? কতজনে শেয়ার করেন? অনেকেই শেয়ার করেন না। অথচ কত প্রখ্যাত বিষয়বস্তু আপনারা শেয়ার করেন, ব্যক্তিগত বিষয় শেয়ার করেন। আপনি আমি যে দল করি, সে দলের নেতা এই পর্যন্ত যত কথা বলেছেন, কোনো কথা ভুল বলেছেন? তার বক্তব্য থেকে ভুল ধরতে পেরেছে? তিনি যখন বক্তব্য এখন মতো কোনো ভুল বক্তব্য দেননি। ফেসবুকের পোস্টগুলো আপনার পড়ে দেখেন, কত সিগনিফিকেন্ট, কত অর্থবহ। আপনার তো এই পোস্টগুলো শেয়ার করা উচিত। আমাদের নেতা জনাব তারেক রহমান যে পরিমাণ জনপ্রিয়, আমার ধারণা যদি আপনার প্রত্যেকে শেয়ার করেন, শেয়ারের সংখ্যা হওয়ার কথা কমপক্ষে 1 কোটি, আর ভিউ হওয়ার কথা কমপক্ষে 5 থেকে 10 কোটি। আপনার প্রত্যেকে তার পেজের সাথে কানেক্টেড হবেন, অর্থাৎ ফলোয়ার হবেন এবং এখন থেকে সোচ্চার হবেন। অনেক ছোট ছোট দল যাদের কোনো জনসম্পৃক্ততা নাই, জনভিত্তি নাই, তারা অনেক বড় বড় কথা বলে, অথচ বিএনপি মতো জনপ্রিয় দল আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু অত অ্যাক্টিভ না। অ্যাক্টিভ হতে হবে। পিছনে যা আমরা করেছি ভুল, তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং তা শুধরাইতে হবে। অর্থাৎ আজকে থেকে কমিটমেন্ট যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হবো, কিন্তু অন্যায়ভাবে বিএনপির বিরুদ্ধে কোনো বদনাম করে সেটা আমরা খণ্ডন করব। এখানে যারা আছেন, তারা যারা অনুপস্থিত, তাদের কাছে বার্তা পৌঁছে দিবেন, ঠিক আছে? পরিশেষে আবার রিপিট করতে চাই, আপনাদের 24টা ইউনিট রয়েছেন জেলা যুবদলের নেতৃত্বে, বগুড়া জেলা যুবদলের নেতৃত্বে যে 24টা ইউনিট রয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে এই বগুড়া জেলা যুবদলকে আগামী দিনে আরো শক্তিশালী করা, ত্রুটি মুক্ত করা। আমরা যেমন বগুড়াকে অনন্য উচ্চতায় দেখতে চাই, বগুড়ার যে কোনো বিষয়ে আমরা অনেক গুরুত্ব দেই এবং বগুড়ার নেতৃত্বকে আমরা সম্মান করি, তেমনি ভাবে